নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তারিণী মাঝির গল্প। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেক জনপ্রিয় গল্প রয়েছে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ছোট গল্প হলো তারিণী মাঝি। গল্পটি আনন্দবাজার পত্রিকায় ১৩৪২ বঙ্গাব্দের শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়। তারিণী মাঝি গল্পের নায়ক তারিণী একজন শ্রমজীবী মানুষ। ময়ূরাক্ষী নদীর গনুটিয়ার ঘাটে খেয়া পারাপার করে সে। তারিণীর জীবনে দুটি ব্যক্তিত্ব রয়েছে, ব্যক্তিত্ব বলাই ভালো। একটি হলো তার বউ সুখী, আর অন্যটি হলো ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী তারিণীর কাছে একটি জীবন্ত সত্তা। তারিণীর জীবনের সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত। তারিণীর সমস্ত জীবনের অন্যতম পটভূমিকা রচনা করেছে ময়ূরাক্ষী নদী। সে শুধু তারিণীর জীবিকার সংস্থানই করে না, তার জীবনের ছন্দ্রকেও নিয়ন্ত্রণ করে, অর্থাৎ তারিণীর জীবন ছন্দ নিয়ন্ত্রিত হয় ময়ূরাক্ষীর দ্বারা। ময়ূরাক্ষীর অমোঘ টানে তারিণীর জীবন পরিণাম অভিমুখে ছুটে চলেছে। এক অদ্ভুত গল্প, নদী ও মানুষের সম্পর্কের গল্প। তারিণী মাঝি, কিন্তু শুধু খেয়া পারাপার করে না। জলের তলায় কোথায় কোন মানুষ তলিয়ে যাচ্ছে, অবলীলায় খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়ে অব্যর্থ লক্ষ্যে তাকে তুলে আনতে পারে সে। ময়ূরাক্ষী ছাড়াও তারিণীর আর একজন মনের মানুষ, সে হলো তার বউ সুখী। আগেই বললাম, সুখী এবং তারিণীর জীবনের ভালোবাসার মধ্যেও কোনো খাদ নেই। সমস্ত সুখ দুঃখের দিনে তারা পরস্পরের মধ্যে একান্ত আপন হয়ে থাকে। নদীর প্রচণ্ড করাল গ্রাস থেকে ঘোষেদের বউকে উদ্ধারের সময় তারিণীর প্রথমে 1 হাঁড়ি মদের দাম 8 আনা দাবি করলেও পরমুহূর্তে সেই চাইতে ভোলে না ফাঁদি নথ এবং দশহারার পার্বণে চাদরের পরিবর্তে শাড়ি। কার জন্য? তার জন্য চেয়েছে 1 হাঁড়ি মদের দাম। কিন্তু পরমুহূর্তেই তার মনে পড়ে তার স্ত্রীর কথা। সুখীকে সুখী রাখার জন্য সে দাবি করে কি না, ফাঁদি নথ এবং দশহরা পার্বণে চাদরের পরিবর্তে চাদরটা তার হতো শাড়ি, তার স্ত্রীর জন্য। সুখী এবং তারিণীর এই দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না, কিন্তু ভালোবাসার কোথাও খাদ ছিল না। নিঃসন্তান এই দম্পতির জীবনে ময়ূরাক্ষী ছিল অন্যতম একটি আশ্রয়। গল্পটা যদি আমরা পড়তে থাকি, দেখব 1 বছর বাদে, যে সময় গল্প শুরু হচ্ছে তার 1 বছর বাদে সময়টাও দেয়া আছে। 1342 সালের জ্যৈষ্ঠ আষাঢ় মাস, দশহরার দিন। ময়ূরাক্ষীর পূজা করেই ডোঙা মেরামত করে তারিণী, কিন্তু তারিণীর আশা নিরাশায় পরিণত হয়। আষাঢ় মাস চলে যায়, বান তো দূরের কথা, নদীর বালিও ভেজে না। ময়ূরাক্ষীর সঙ্গে নিশ্চয়ই আমরা সকলে পরিচিত। এই সমস্ত নদীগুলো মূলত বৃষ্টির জলে পুষ্ট নদী, তাই ভরা বান না এলে এই নদী জলে পরিপূর্ণ হয়ে ওঠে না। আর ভরা বৃষ্টির দিনে ময়ূরাক্ষীর রূপ যে দেখেছে সেই জানবে, ভয়ানক। খরার বার্তা আসতেই দেশে উঠল হাহাকার। খুব গুরুত্বপূর্ণ, 42 সালের জ্যৈষ্ঠ আষাঢ়। 1342 সালটা আমাদের সকলের জানা, সেই দুর্যোগের বছর আসন্ন। গ্রামের অনেকেই খাদ্যের অন্বেষণে পৈতৃক ভিটে মাটি ছেড়ে চলে যেতে লাগলো। গল্পে দেখা যাচ্ছে তারিণীও নিরুপায় গ্রাম ত্যাগে সিদ্ধান্ত নিল। কারণ অন্য কিছু নয়, কারণ হলো শুধু এই যে পেটের তাগিদ তো খুব বড় তাগিদ, মানুষকে সেই পেটের তাগিদে শিকড় ছাড়তে হয়। 3 দিন পথ চলার পর অভিজ্ঞ তারিণী মাঝি গামছা উড়িয়ে বুঝতে পারল পশ্চিমে বাতাস বইছে। গ্রামীণ মানুষের মধ্যে এই ধরনের কিছু বিশ্বাস রয়েছে যেটা সত্যি বলেই প্রমাণিত হয়। মনে পড়ে যায় এই প্রসঙ্গে বলতে গিয়ে, যখন সুনামি আসে তখন
আমরা জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতবর্ষের প্রায় সমস্ত উপকূলগুলো প্রচণ্ড দুর্যোগের শিকার হয়েছিল, এবং সেই দুর্যোগের ফলে সকলের একটা আশ্চর্য ব্যাপার জন্মালো যে সকলেই তো তবু কিছুটা আগাম সতর্কবার্তার ফলে বাঁচতে সক্ষম হয়েছিল, কিন্তু জারওয়া এবং গেট আন্দামানিজ যারা যারা আন্দামানের প্রাচীন অধিবাসী, যাদের মানে মুক্তির কোনো প্রত্যাশাই মানে যারা শিক্ষা পায়নি এবং এই আমাদের সভ্য জগতের সংস্পর্শ থেকে অনেক দূরে, তারা কি করে বাঁচবে? কিন্তু দেখা গেল একজনও মারা যায়নি। আসলে প্রকৃতির নিজস্ব কিছু পাঠ রয়েছে, সেই পাঠ প্রকৃতির সঙ্গে যারা মিশে থাকে তারা অনায়াসে লাভ করতে পারে। আমরা যারা প্রকৃতিকে নিজেদের শত্রু বানিয়ে নিয়েছি তারা বুঝবো না, কিন্তু প্রকৃতি যাদের সম্পদ, প্রকৃতি যাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয়, তারা এটা বোঝে। সেরকমই একজন ছিল তারিণী মাঝি। সে বুঝতে পারে পশ্চিমের ঝড় বইছে, অনুমান করতে পারে ভারী বর্ষা আসছে। নিয়তি রূপিণী ময়ূরাক্ষীর অমোঘ টানে সে দ্রুত গ্রামে ফিরে আসে বউ সুখীকে সঙ্গে করে। সন্ধ্যার মধ্যেই প্রচণ্ড দুর্যোগ, হরপাবান এবং গ্রামে জল প্রবেশ করলো। মুহূর্তের মধ্যে রাস্তা ঘাট বাড়ি ঘর সব ভেসে গেল। পশু পাখি মানুষের প্রচণ্ড চিৎকারে ময়ূরাক্ষীর প্রবল গর্জন মিশে একটা প্রচণ্ড ভয়াল পরিবেশ তৈরি করলো মুহূর্তের মধ্যে। সমস্ত দিক দেখে তারিণী বুঝলো গতি খুব একটা সুবিধের নয়। তাই তারিণী করলো কি না, সে সমস্ত আশঙ্কা তুচ্ছ করে সুখীকে পিঠে করে নিয়ে বানের জলে সাঁতার দিতে আরম্ভ করলো। নদীর সঙ্গে তারিণীর ওতপ্রোত জড়িত, নদীর সঙ্গে তার নারীর টান, নদীকে সে ভালো করেই চেনে। তাই তারিণীর মধ্যে সেই মনের সাহস ছিল, একাধিক মানুষকে ওই হরপা বানে তলিয়ে যাওয়া থেকেও তো সে আগে বাঁচিয়েছে। তাই নিশ্চিন্ত নিরাপত্তার সঙ্গে নদীতে সে আশ্রয় নিল, যে নদীর সঙ্গে তার আজন্ম পরিচয়। তাহলে এখান থেকে তারিণী মাঝির কি পরিচয় আমরা পাচ্ছি না, তারিণী চরিত্রটির মধ্যে যে মানসিক দৃঢ়তা রয়েছে এবং প্রচণ্ড সাহসিকতা রয়েছে, বিপদে যে ভয় পায় না, একটা অকুত ভয় মানুষের পরিচয় আমরা পাচ্ছি। কিন্তু প্রকৃতি মাঝে মাঝেই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। প্রকৃতির এই ভয়াল রূপটা কে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া সবসময় বোধহয় ঠিক নয়। এই ভুলটা তারিণীও করেছিল। বন্যার উত্তাল জলরাশিতে ভাসতে ভাসতে তারিণী সুখীকে সান্ত্বনা দিয়ে বলেছে, ভয় কি তোর, আমি। অর্থাৎ নিজের ওপর প্রচণ্ড কনফিডেন্ট রয়েছে তারিণীর। কিন্তু মাঝে মাঝে প্রকৃতির কাছে পৌঁছে এই কনফিডেন্ট যদি ওভার কনফিডেন্ট হয়ে যায়, মুশকিল। প্রকৃতিকে বোঝা আমাদের মতো মানুষের কি কম্য? বোধহয় নয়। কথা শেষ হয় না। তাই মুহূর্তে তারিণী অনুভব করলো, নদীর সঙ্গে পরিচিত তারিণী অনুভব করলো নদীর প্রবল ঘূর্ণির মধ্যে পড়েছে তারা। তারিণী জানে এটা ভয়ঙ্কর। নদীর এই ঘূর্ণি পাকের মধ্যে যদি পড়ে, সে মুহূর্তের মধ্যে তলিয়ে নিতে পারবে। পরক্ষণে বুঝতে পারলো অতল জলের তলে ঘুরিতে ঘুরিতে তাহারা ডুবিয়া চলিতেছে, অর্থাৎ একটা প্রচণ্ড মারণ ফাঁদে পড়ে গেছে তারা। ঠিক এই সময় তারিণী অনুভব করলো সুখী যেন তাকে নাগ পাশের মতো জড়িয়ে ধরেছে। খুব গুরুত্বপূর্ণ শব্দটা। তারাশঙ্কর কি নিপুণ দক্ষতায় মনস্তত্ত্ব নিয়ে খেলা করছেন, নাগ পাশের মতো। অর্থাৎ সুখীর যে বাহুডোরে জড়িয়ে থাকাটা এতক্ষণ পর্যন্ত তারিণীর মনে হচ্ছিল ভালোবাসার বাহুডোর, সেটা কি এবার মনে হচ্ছে নাগপাশ। মানুষ বাঁচতে চায়। মনস্তত্ত্বের এই খেলাটা খুব গুরুত্বপূর্ণ। মনস্তত্ত্বের ব্যাখ্যাটা আমি পরে আসছি, তার আগে জিনিসটা বলে দিই একটু। সুখীর কঠিন বাহুর বন্ধনে তারিণীর দেহ মন ক্রমশ অসার হয়ে আসতে লাগলো। কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল তারিণীর। একদিকে প্রিয়তমা স্ত্রী, আর অন্যদিকে নিজের জীবন। কাকে বাঁচবে সে? একটা অতুলনীয় শৈল্পিক নিপুণতায়
তারাশঙ্কর আবির্ভূত এখানে। নির্মম একটা পরিণতিকে ফুটিয়ে তুলতে চাইছেন তিনি। লিখছেন, তারিণী সুখী দৃঢ় বন্ধন শিথিল করিবার চেষ্টা করিল, কিন্তু সে আরো জোরে জড়াইয়া ধরিল। বাতাস বাতাস যন্ত্রণায় তারিণী জল খামচাইয়া ধরিতে লাগিল। পরমুহূর্তে হাত পড়িল সুখীর গলায়। দুই হাতে প্রবল আক্রোশে সে সুখীর গলা পেশন করিয়া ধরিল। নির্মম না? যে প্রাণটিকে এতদিন ভালোবাসত তারিণী, সেই যে প্রাণটিকে নিজের থেকে আলাদা করে কোনোদিন ভাবেইনি, পরিস্থিতির তাড়নায় তারিণীকে, তার স্ত্রীকেও মনে হতে শুরু করলো নাগপাশ, এবং নিজের জীবনের থেকে অন্য কারোর জীবনকে আর বড় মনে হতে শুরু করলো না। পাঠক আমরা পড়তে পড়তে শিউরে উঠি এবং আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, তাহলে কি তারিণীর এই মনোভাবের মধ্যে কোথাও স্বার্থপরতা রয়েছে? মনে হতে পারে। তাহলে কি তারিণীর খাঁটি মানবিক প্রেম তার জীবন তৃষ্ণার কাছে তুচ্ছ হয়ে গেল? মনে হতে পারে। কিন্তু তারিণীর বেঁচে থাকার ইচ্ছেটাও কি সত্যি নয়? এই জায়গাতেই গল্পটা আমাদের এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দেয়। তারিণী মাঝি গল্পের পরিণাম ভয়াবহ, কিন্তু লেখকের এই বক্তব্যের মধ্যে রয়েছে এক অন্তর্নিহিত তাৎপর্য। চরম মুহূর্তে মানুষের কাছে নিজের জীবন ছাড়া বোধহয় আর কিছুই প্রিয় নয়। কর্তব্যবোধ, ভালোবাসা কিচ্ছু নয়, শুধু বেঁচে থাকাটাই শেষ কথা হয়ে যায়। মরণের পারে এসে, মানে মরণের ধারে এসে বেঁচে থাকার ইচ্ছেটা সবচেয়ে বেশি জাগ্রত হবে, এটাই বাস্তবতাবোধ। বাস্তব বা রিয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে যখন গল্প লেখা হবে, তখন এরকম কথা লেখাটা অস্বাভাবিক নয়। তারিণী যে সুখীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে, তা তার সচেতন ইচ্ছা থেকে জন্মায়নি। তার জীবন পিপাসার আলো এবং মাটি স্পর্শ প্রাপ্তির চরম আর্তিটাই প্রকাশিত হয়েছে তার অভিব্যক্তিতে। আহ আহ বুক ভরিয়া বাতাস টানিয়া লইয়া আকুলভাবে কামনা করিল আলো ও মাটি। মৃত্যুর মুহূর্তে দাঁড়িয়ে একজন মানুষ যখন আলো আর মাটি চাইছে, তখন বোঝাই যায় এই জলের ভয়াবহতা এবং অন্ধকার মৃত্যুর করাল থাবা থেকে মুক্তির জন্য সে ব্যাকুল। যখন একটা ব্যক্তি প্রাণ মুক্তির জন্য ব্যাকুল হয়ে উঠেছে, তখন সমষ্টির কি আর দাম থাকে? মানব জীবনের অস্তিত্ব রক্ষার যে তিনটি বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হলো আত্মরক্ষার তাগিদ। এই তাগিদের কারণেই তারিণী তার জীবনের ব্রত থেকে বিচ্যুত হয়েছে। সে তার নামের মর্যাদা রাখতে পারেনি। কেন? তারিণী শব্দের অর্থ কি? তারিণী শব্দের অর্থ হচ্ছে যে ত্রাণ করে, অর্থাৎ সে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হবে। তারিণীর জীবনের প্রথম পর্যায়গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব তারিণী অবশ্যই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একাধিক মৃত্যুমুখী মানুষকে সে বাঁচিয়েছে। কিন্তু গল্পের অন্তিম পরিণতিতে যখন জীবন রক্ষার তাগিদ এসে পৌঁছলো, তখন সে তার প্রিয়তমা স্ত্রী সুখীকে গলা টিপে হত্যা করল। অর্থাৎ ত্রাতার বদলে সে হত্যাকারী হয়ে উঠেছে। জীবন দাতার যে ভূমিকা তার নামের সঙ্গে মিশে থাকে, সেই ভূমিকাটি সে পালন করতে পারল না। এখানে তারিণীর নামের মধ্যে একটা ট্র্যাজেডি প্রকাশিত হলো। আর কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে তারিণীর চরিত্রটি বিশ্লেষণ করলে আমরা দেখব যে তারিণীর বেঁচে ওঠার মধ্যে তার যে জীবন পিপাসা প্রকাশিত হয়েছে, তা সমস্ত মানুষের, সর্বকালের সব মানুষেরই জীবন প্রকৃতি অনুযায়ী ঘটেছে। তারাশঙ্কর সেখানে কোথাও বাড়াবাড়ি কিছু করেননি। সুতরাং তারাশঙ্করের এই গল্পটি পড়লে আমরা বলতে পারি, এখানে
প্রবৃত্তির জয় নয়, মানুষের জয় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মানুষের জয় মানে কি একটা খুন করে সে বিরাট মানুষ হয়ে গেল? না, মানবিক অনুভূতির জয় ঘোষিত হয়েছে। অর্থাৎ মানবিক অনুভূতি মানে বেঁচে থাকার ইচ্ছে। তাই তারিণীর মধ্যে আমরা শুনতে পাই আলো এবং মাটির কামনা। গোটা গল্পটা এই দুটি শব্দের ওপর দাঁড়িয়ে রয়েছে, আলো ও মাটি। গল্প লেখার ক্ষেত্রে লেখক তারাশঙ্কর তিনি বলেছিলেন যে কেন তিনি গল্প লিখবেন। সেখানে তিনি বলছেন তার গল্প কেমন করে নির্মিত হয় তার ব্যাখ্যা দিতে গিয়ে, জীবদেহ আশ্রয় করেই জীবনের বাস, কিন্তু সে তো তাকে অতিক্রম করবার চেষ্টার মধ্যেই মানব ধর্মকে খুঁজে পেয়েছে। সেইখানেই তো নিজেকে পশুর সঙ্গে পৃথক বলে জেনেছে। ইচ্ছে হলো এমনই গল্প লিখব। অর্থাৎ কি না, মানব ধর্মকে খুঁজে পাওয়ার ইচ্ছে থেকেই সে গল্প লিখতে চেয়েছেন তারাশঙ্কর। কারণ এই মানুষের ধর্ম কি, বেঁচে থাকার ইচ্ছে, সেখানেই সে পশুর থেকে পৃথক। অর্থাৎ তারাশঙ্করের তারিণী মাঝির বেঁচে থাকা স্পৃহা সেটা পাশবিক নয়, সেটা মানবিক। এই গল্পটির মধ্যে তারাশঙ্করের এই ভাবনাটি খুব প্রগাঢ়ভাবে প্রকাশিত হয়েছে। তারিণী চরিত্রটাকে পৃথকভাবে বিশ্লেষণ করা যায়, সেই তো গল্পের মুখ্য চরিত্র, কোনো সন্দেহ নেই। তারিণী মাঝিকে কেন্দ্র করেই সব গল্পটা আবর্তিত। মাটি মানুষের সম্পর্ক ছাড়া এমন চরিত্র সৃষ্টি হতেই পারে না। তারিণীর সঙ্গে ময়ূরাক্ষী সম্পূর্ণভাবে মিশে গেছে, তাই তারিণী এবং ময়ূরাক্ষীকে আলাদাভাবে আলোচনা করাই যায় না। লোকালয়ে তারিণী মাঝি মাথা হেঁট করেই চলে, কিন্তু যখন নদীতে আসে তখন সে খাড়া সোজা। নদী ছাড়া তারিণী অসম্পূর্ণ, নদী এবং তারিণী সমার্থক। সেজন্যই প্রথমে বলেছিলাম এ গল্পটি নদী মানুষের গল্প। গঙ্গা স্নান ফেরত পুণ্যার্থীদের উদ্দেশ্যে তারিণীর উক্তির মধ্যে দিয়ে তার চরিত্রের প্রবল কৌতুক রসিকের দিকটাও ধরা পড়েছে। ভদ্র সমাজের রমণীরা যখন বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে যেন তেন প্রকারেণ কার্যসিদ্ধি করতে চায়, তখন অন্তজ শ্রেণীর মাঝি বলেছেন, আর লয় গো ঠাকুরুনরা, আর লয়, গঙ্গা স্নান করে পুণ্যির বোঝায় ভারী হয়ে আইছে সব। আমাদের বিবেক বুদ্ধিকে এই ভাবনাটি কি পীড়িত করে না? তারিণীর ভালোবাসা ময়ূরাক্ষী ছাড়া সুখীর সঙ্গে, আগেই বললাম। কিন্তু সুখীর জীবনে তারিণী যে পরিণতিটা আনলো, সেই জীবন পরিণতিটা গল্পকে এক অন্য জায়গায় নিয়ে গেল। কি জায়গা সেটার একটু ব্যাখ্যা করা যাক। আমরা এই ব্যাখ্যাটি আগেও যদিও করলাম, সেখানে কি দেখতে পাচ্ছি না, সুখীকে নিয়ে তারিণী যখন নদী পার হচ্ছে, সেই সময় সুখীর মধ্যেও রয়েছে জীবন তৃষ্ণা, তাই সে আরও বেশি নাগপাশের মতন করে আঁকড়ে ধরছে তারিণীকে। তারিণীর মধ্যেও রয়েছে একটা জীবন তৃষ্ণা, তাই সে নাগপাশটা ছাড়াতে চাইছে। একটা কথা আছে না, মানুষ বিপদে পড়লে খড়কুটোকেও আঁকড়ে ধরে। সেই কথাটা সত্যতা এই গল্পটিতে প্রমাণিত হয়েছে। দুজনেই যখন বিপদের মধ্যে পড়েছে, তখন দুজনেই আঁকড়ে ধরার চেষ্টা করেছে একে অপরকে। একজন ধরতে চেয়েছে, একজন ছাড়াতে চেয়েছে, বাঁচতে চেয়েছে সকলেই। এবার গল্পটির শৈলীগত বিচার যদি করতে চাই, তাহলে দেখব গল্পটি মূলত চরিত্র প্রধান, কোনো সন্দেহ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনীর অস্তিত্ব রয়েছে চরিত্রের অবয়বে। গল্পের প্রত্যক্ষ কাহিনীতে কে আছে? দুটো মাত্র চরিত্র, চরিত্র প্রধান কিন্তু দুটো মাত্র চরিত্র, তারিণী আর সুখী। কিন্তু ময়ূরাক্ষী সেও হয়ে উঠেছে একটি চরিত্র। গল্পটি সংক্ষিপ্ত কাহিনীর মধ্যে অস্বাভাবিক দীর্ঘদেহী নিঃসন্তান তারিণী, ময়ূরাক্ষী নদীর মাঝি, তার একমাত্র সঙ্গী কালাচাঁদ বা কেলে, একে আমরা পাচ্ছি। ময়ূরাক্ষীর বুকে তারিণীর জীবনে ঘটে যাওয়া দুটি ঘটনাকে কেন্দ্র করে তারিণী মাঝি গল্পটি নির্মিত। গল্পের আরম্ভেই শিল্পের শাসন রয়েছে, মানে শিল্পী তারাশঙ্কর যে এই গল্পটিকে নিয়ন্ত্রণ করবে সেটি বুঝিয়ে দিয়েছেন।
এবং গল্পের শেষেও তো আমরা তাই দেখছি, একটা নিরাসক্ত ভঙ্গি দিয়ে তারাশঙ্কর গল্পটি লিখেছেন। গল্পটি আরম্ভ হয়েছে তারিণীর কথা দিয়ে, তার সহজ স্বাভাবিক যাত্রী পারাপারের বৃত্তান্ত দিয়ে, আর গল্পটি শেষ হয়েছে অস্বাভাবিক পরিবেশে তারিণীর জীবন রক্ষার মধ্যে দিয়ে। একটা অসম্ভব সুন্দর ছবি এঁকেছেন। গল্পের শুরুতে কাহিনী নিহিত গল্পাংশের হাত ধরেছেন তারিণী মাঝি স্বয়ং। আষাঢ় মাসের অম্বুবাচিতে গঙ্গা যাত্রীদের ভিড়, তারিণীর ডোঙায় পারাপারের ঘটনা তারিণীর কাহিনীতে মুখ্য ভূমিকা নিচ্ছে। পারাপারের সময়টুকুর মধ্যেই ঘোষ বউ ডুবে যাচ্ছে, তারিণী ঘটনাবর্তে ঘোষ জায়াকে উদ্ধার করছে। একেবারে নির্মেদ একটি গল্প, সেখানে কোথাও বাড়তি কথা নেই। আর গল্পের একেবারে শেষে ক্লাইম্যাক্স পয়েন্টে এসে আমরা দেখছি ময়ূরাক্ষীর প্রবল বন্যায় তারিণীর জৈব আদিম জীবন, প্রেমের কাছে জাগতিক মানব প্রেম মিথ্যে হয়ে গেছে। এখানটাই গল্পের ক্লাইম্যাক্স, অর্থাৎ বেঁচে থাকার আদিম ইচ্ছে তার কাছে মানবিক ইচ্ছে মূল্যহীন হয়ে গেছে। ক্লাইম্যাক্সের এই জায়গায় পৌঁছে তারাশঙ্কর যেভাবে বর্ণনা দিয়েছেন অতুলনীয়। গল্পের কাহিনীটা একটা সংযত পরিমিত অবয়ব নিয়ে এগিয়ে গেছে। কোথাও জরুরি বক্তব্য ছাড়া কিচ্ছু কথা নেই। সার্থক গল্পের যে নির্মাণ হতে পারে তা তারাশঙ্কর এই গল্পে দেখিয়েছেন, এবং সেইভাবে ব্যবহার করেছেন ভাষা রীতিটা, যে আর লয় গো ঠাকুরুনরা, আর লয়, আর মানকেরও নামা, দাম লও দাম লাও। সেই যে বলে লাজে মা কুঁকড়ি বেপদের ধুকড়ি, অর্থাৎ একটা আঞ্চলিক ভাষার প্রয়োগ করে একটা অন্তজ শ্রেণীর মানুষ তার জীবন প্রবাহকে তারাশঙ্কর ধরেছেন। একদিকে নারী চরিত্র, অন্যদিকে পুরুষ চরিত্র, এই জায়গাটিকে ধরেছেন। এছাড়া এই গল্পে রয়েছে রাঢ়বঙ্গের নানা বিশ্বাস, সংস্কার, মৌখিক সাহিত্য, প্রবাদ, ছড়া, ধাঁধা, লোকসঙ্গীত, সব কিছু। তারিণী মাঝি গল্পে সেই সমস্ত কিছু রয়েছে। কি সুন্দর সে গ্রাম থেকে ত্যাগ করার সময় বলছে, পিঁপড়েতে ডিম মুখে নিয়ে ওপরের পানে চলল, অর্থাৎ বিপদের সংকেত। এটা আজও গ্রাম বাংলার মানুষেরা ভাবেন। লোকায়ত সংস্কৃতি তো আছেই। বাতাস ঘুরছে লয় কেলে, পচি পইছে না, বলিতে বলিতে সে লাভ দিয়া ডাঙায় উঠিয়া শুষ্ক বালি এক মুঠো ঝরঝর করিয়া মাটিতে ফেলিতে আরম্ভ করিল। হাতে ঝুলাইয়া সেটাকে লক্ষ্য করিতে আরম্ভ করিল, সুখীর কাছে গামছা চেয়ে নিয়ে। এগুলো প্রত্যেকটির মধ্যে গ্রামীণ যে বিশ্বাস সেগুলো রয়েছে। এছাড়া বিভিন্ন রীতিনীতি আমরা তো দেখেইছি এই গল্পের মধ্যে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গল্পটি একটা অন্য রকমের প্রাণ পেয়ে গেছে। তবে এই গল্পটি পড়ার সময় আমাদের খুব মনে পড়ে জগদীশ ভট্টাচার্য তার তারাশঙ্করের যে শ্রেষ্ঠ গল্প তার ভূমিকা একটি বলা কথা। তিনি বলেছিলেন, আত্মরক্ষার আদিম প্রবৃত্তির হাতে, খুব গুরুত্বপূর্ণ, আবার বলছি, জগদীশ ভট্টাচার্য শ্রেষ্ঠ গল্পের ভূমিকায় লিখছেন, আত্মরক্ষার আদিম প্রবৃত্তির হাতে মানুষের প্রেম নির্ভরতার চরম পরাভবের ট্র্যাজেডি এ গল্পে উপজীব্য। নিয়তির লীলা রহস্য একেবারে অন্তিম মুহূর্তে একাগ্র অনিবার্যতায় আত্মপ্রকাশ করেছে। এদিক দিয়ে তারিণী মাঝি ছোট গল্পের উৎকৃষ্টতম উদাহরণ, কোনো সন্দেহ নেই। আত্মরক্ষার আদিম প্রবৃত্তির হাতে প্রেম নির্ভরতার চরম পরাজয় ঘটেছে। এই গল্পটিকে প্রথমেই বলেছিলাম আমাদের বিশ্লেষণ করা উচিত মনস্তাত্ত্বিক দিক থেকে। ফ্রয়েড তার মনোবিকলন তত্ত্বে মানুষের মনের যে দুটো আদিম প্রবণতার কথা উল্লেখ করেছিলেন, তার একটি হলো যৌনতা, অন্যটি হলো আত্মরক্ষার প্রবণতা। আলোচ্য গল্পে আমরা সেই আত্মরক্ষার প্রবণতার মৌলিক বৈশিষ্ট্যটিকে দেখতে পাচ্ছি। যে সুখী ছিল তারিণীর ধ্যান, জ্ঞান, স্বপ্ন, সাধনা, যার আনন্দ বিধানের জন্য তারিণী মানুষের পরিহাস, বিদ্রূপ কোনো কিছুকে গায়ে মাখেনি,
রাত দুপুরে মাতাল হয়ে ফিরেও সে কোনোদিন সুখীর গায়ে হাত তোলেনি। তার প্রাণাধিক প্রিয় ছিল সুখী, তার স্ত্রী, অথচ বেঁচে থাকার জন্য তার স্ত্রী, সেই প্রাণাধিক প্রিয় স্ত্রীকে গলা টিপে হত্যা করতে তার এতটুকু বাধল না। সবকিছু তুচ্ছ হয়ে গেছে আত্মরক্ষার প্রবৃত্তির টানে। এখানেই তো গল্পটি অনবদ্য। ময়ূরাক্ষীর অতল ঘূর্ণিতে তলিয়ে গেছে তারিণীর মানবিক অনুভূতিগুলো। সুখীকে হত্যা করার পরে সে বুক ভরে বাতাস নিয়েছে, মুক্তির বাতাস। সে খুঁজেছে আলো এবং মাটিকে, যা হয়ে উঠেছে জীবনের আরতির প্রকাশ। যে মানুষটির স্বাভাবিক প্রবণতা ছিল বিপন্ন মানুষ ও পশুকে রক্ষা করা, নদীর প্রবল প্রবাহ থেকে তাদেরকে উদ্ধার করা, সেই মানুষটি বেঁচে থাকার তাড়নায় হত্যা করতে বাধ্য হয়েছে তার স্ত্রীকে। আর নামকরণের তারিণী নামকরণের ট্র্যাজেডিটা তো আগেই বললাম। এই সমস্ত মনস্তত্ত্বগুলো তারাশঙ্কর ধরেছেন। তারিণীর অবচেতন মনের হিংস্রতা প্রকাশিত হয়েছে বন্যায় উন্মত্ত ময়ূরাক্ষী নদীটার মধ্যে দিয়েও। যে ময়ূরাক্ষীর বুকে তার স্বপ্ন সাধনার বাস্তবায়ন ঘটেছিল, সেই ময়ূরাক্ষী তার বীভৎসতায় তারিণীকে বাধ্য করেছে সুখীকে হত্যা করতে। কাহিনীর পরিণামে তারিণী যেন তার প্রেম, বিবেক এবং কর্তব্যবোধকে গলা টিপে হত্যা করেছে। নিজের প্রাণ বাঁচানোর আকুতি তার কাছে সবচেয়ে বড় হয়ে উঠেছে। তাই যে হাত দিয়ে তারিণী সুখীকে ভালোবাসতে চেয়েছিল, সেই হাত দিয়েই গলা টিপে হত্যা করেছে। বাস্তবতার এই চূড়ান্ত রূপের অনন্য পরিচয় তারিণী মাঝি গল্প। সুখীর প্রতি তারিণীর এই মানবিক জৈবিক জীবন তৃষ্ণা তার মানবিক প্রেমটাকে তুচ্ছ করে দিয়েছে। এটাই তারিণী মাঝি গল্পের প্রধানতম সত্য, যা চিরন্তন জীবন সত্যের মতন করে আমাদের সামনে প্রকাশিত হয়েছে। এটাই তারিণী মাঝি গল্পের মোটামুটি একটা বিশ্লেষণ। আরও নিখুঁতভাবে করা যেতেই পারে, এক একটা চরিত্র ধরে, এক একটা জায়গা ধরে বিশ্লেষণের জায়গা রয়েছে, কিন্তু সংক্ষিপ্ত পরিসর থাকার কারণে এটুকুই আলোচনা হলো। ধন্যবাদ সকলকে।